আচ্ছা, আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমাদের সবার জানা দরকার। বিষয়টা হলো কিভাবে আমরা নিজেদের ফিন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে পারি। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে ব্যাংকে লোন নিতে গেছেন আর ম্যানেজার আপনার ডিগ্রির সার্টিফিকেট দেখতে চেয়েছেন? বা হয়তো বলছেন, ওহ, আপনি তো বিটেক, আপনাকে 1 কোটি টাকা লোন দেওয়া যাবে? নিশ্চয়ই না, তাই না? তাহলে আমাদের সমাজে ডিগ্রির পিছনে এত দৌড় কেন? সবাই শুধু একটা কাগজের ডিগ্রির পিছনেই ছুটছে, ভাবছে একটা ভালো ডিগ্রি পেলেই বুঝি জীবনটা সেট। কিন্তু আসল সত্যিটা কি জানেন? যখন আপনার বাড়ি, গাড়ি বা ব্যবসার জন্য সত্যি টাকার দরকার পড়বে, তখন ব্যাংক আপনার ডিগ্রি দেখবে না। তারা যেটা দেখবে সেটা হলো আপনার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণ। অনেক সময় তো এটাও দেখা যায় যে হয়তো কম পড়ে শুনেছেন এমন মানুষও অনেক বেশি লোন পেয়ে যান, কারণ তাদের ফিন্যান্সিয়াল স্টেটমেন্টটা অনেক বেশি স্ট্রং। এই যে ডিগ্রির পেছনে আমরা সবাই দৌড়াচ্ছি, সমাজের এই মানসিকতাই আসলে একটা ভ্রম বা ভুল ধারণা তৈরি করে রেখেছে। আমাদের এডুকেশন সিস্টেমটা দেখুন, ছোটবেলা থেকে শুধু ডিগ্রির গুরুত্বই শিখিয়ে আসছে, কিন্তু কিভাবে একটা শক্তিশালী আর্থিক বিবরণ তৈরি করতে হয় সেটা প্রায় কেউই শেখায় না। ব্যাপারটা অনেকটা এই স্লাইডে লেখা কথাটার মতোই। স্কুলে বা কলেজে যারা ইকোনমিক্স বা বিজনেস শেখাচ্ছেন, তাদের অনেকেরই হয়তো নিজেদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এটা তো অনেকটা সেরকম হয়ে গেল না, যে একজন মেকানিক সার্জারি করতে এসেছেন, যার নিজের আর্থিক অবস্থা ভালো, সেই তো অর্থনীতিটা ভালোভাবে বোঝাতে পারবেন, তাই না? বইয়ের পড়ার বাস্তব অভিজ্ঞতার মধ্যে এটাই তো ফারাক। তো চলুন এবার আসল কথায় আসা যাক। ডিগ্রির কাগজটা কিন্তু আপনার আসল পরিচয় নয়। আপনার আসল আর্থিক পরিচয় হল আপনার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর এটাই আপনার আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার মূল ভিত্তি। এখন প্রশ্ন হল, একটা শক্তিশালী আর্থিক বিবরণ কেন এত জরুরি? দেখুন, রতন টাটা বা মুকেশ আম্বানির মতো সফল ব্যক্তিরা ঋণকে ভয় পান না, বরং ওটাকে ব্যবসার প্রসারের জন্য একটা টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আর এই সুযোগটা তখনই পাওয়া যায় যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মজবুত থাকে। এর মাধ্যমেই সম্পদ বাড়ে আর সত্যিকারের আর্থিক স্বাধীনতা আসে। আর সবথেকে দুঃখের বিষয় কি জানেন? আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই নিজের আর্থিক অবস্থার সম্পর্কে সচেতন নন। তারা একরকম অবহেলার জীবন কাটান। নিজের মোট সম্পদ কত, দায় কত বা নেটওয়ার্থ জিনিসটা কি, এই সব ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। তো এই অবস্থা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপটাই হল নিজের আর্থিক বিবরণটাকে ভালো করে বোঝা। এর কয়েকটা মূল অংশ আছে যেগুলো জানাটা ভীষণ জরুরি। চলুন সেগুলো এক এক করে জেনে নিই। যে কোনো ফিন্যান্সিয়াল স্টেটমেন্টের বুঝলেন এই 4টে পিলার থাকে: আপনার আয়, আপনার ব্যয়, আপনার সম্পদ আর আপনার দায়। যে মানুষটা এই 4টে জিনিসকে ভালোভাবে বুঝতে আর কন্ট্রোল করতে শিখে যায়, আর্থিক সাফল্য তার কাছে আসতে বাধ্য। সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্যটা কিন্তু একদম জলের মতো সোজা। সম্পদ মানে অ্যাসেট, হলো সেই সব জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর দায় বা লায়াবিলিটি হলো ঠিক তার উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই: সম্পদ বাড়ানো আর দায় কমানো। আর এই দুটোর বিয়োগফলই হল আপনার নেটওয়ার্থ, মানে আপনার মোট যা সম্পদ আছে সেখান থেকে মোট যা দায় আছে সেটা বাদ দিলে যা পড়ে থাকে, সেটাই হলো আপনার আসল আর্থিক মূল্য বা নেটওয়ার্থ। উন্নত দেশগুলোতে প্রতি 10 জনের মধ্যে 4 জন এই বেসিক বিষয়গুলো বোঝেন, কিন্তু আমাদের দেশ ভারতে প্রতি 10 জনের মধ্যে 8 জনই এই প্রাথমিক আর্থিক ধারণাগুলো সম্পর্কে কিছুই জানেন না। এই পরিসংখ্যানটাই বুঝিয়ে দেয় যে আমাদের মধ্যে আর্থিক শিক্ষার অভাবটা কতটা গভীর। তাহলে এখন প্রশ্ন হল, এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? এর জন্য আমাদের আর্থিক বুদ্ধির 3টি প্রধান স্তম্ভের ওপর কাজ করতে হবে। এই 3টে স্তম্ভই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়ানোর আসল চাবিকাঠি। এই 3টে স্টেপ হল সঠিকভাবে বাজেট তৈরি করা, জমানো টাকাকে বিনিয়োগ করা আর ঋণকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা। চলুন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। বাজেটিংয়ের জন্য একটা খুব সহজ আর জনপ্রিয় নিয়ম হল 50-30-20 রুল। মানে আপনার আয়ের 50% যাবে আপনার প্রয়োজনে, যেমন ধরুন খাওয়ার, বাড়ি ভাড়া বা বাচ্চার স্কুলের ফিস। 30% খরচ করতে পারেন নিজের শখ বা ইচ্ছা পূরণে, যেমন কোথাও ঘুরতে যাওয়া বা একটা ভালো জুতো কেনা। আর বাকি 20%, মিনিমাম 20% অবশ্যই সঞ্চয় বা সেভিংস করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই নিয়মটা মূলত যাদের বার্ষিক আয় 4 লাখ টাকার কম তাদের জন্য বেশি কাজের। এবার আসি দ্বিতীয় ধাপে। শুধু টাকা সঞ্চয় করে ব্যাংকে ফেলে রাখলেই কিন্তু হবে না, কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার জমানো টাকার ভ্যালু রোজ একটু একটু করে খেয়ে নিচ্ছে। তাই আসল সম্পদ তৈরি করতে হলে আপনাকে বিনিয়োগ করতেই হবে। যারা বিনিয়োগ করেন তারাই ধনী হন, এটাই হলো শেষ কথা। আর 3 নম্বর এবং শেষ স্তম্ভটা হল ঋণ ম্যানেজ করা।
সব লোন কিন্তু খারাপ না, বুঝলেন? যে ঋণ আপনার সম্পদ বাড়াতে সাহায্য করে, যেমন ধরুন ব্যবসার জন্য নেওয়া লোন, সেটা হলো ভালো ঋণ। আর যে ঋণটা শুধু শখ মেটানোর জন্য, যেমন একটা দামি আইফোন কেনার জন্য লোন, সেটা হলো খারাপ ঋণ। আমাদের চেষ্টা করতে হবে এই খারাপ ঋণগুলো এড়িয়ে চলার। তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার সারমর্মটা কি দাঁড়ালো? একটা শক্তিশালী আর্থিক ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হল এমন একটা মজবুত ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যেটা আপনার আর্থিক নির্ভরযোগ্যতার প্রমাণ দেবে। কিভাবে বুঝবেন যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা শক্তিশালী হচ্ছে? কয়েকটা লক্ষণ আছে। যেমন একটা ধারাবাহিক আয়ের উৎস থাকবে, খরচগুলো হবে স্ট্র্যাটেজিক বা কৌশলগত, মানে ব্যবসার প্রসারের মতো কাজে। সময়ের সাথে সাথে আপনার অ্যাসেট বা সম্পদ বাড়বে, আর লায়াবিলিটি বা দায় কমতে থাকবে। এই বিষয়গুলোর উপর নজর রাখলেই আপনার আর্থিক ভিতটা মজবুত হয়ে উঠবে। তাই ডিগ্রির কাগজের পেছনে না ছুটে নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়াটা অনেক বেশি জরুরি। এমন একটা বিবরণ তৈরি করতে হবে যেটা দেখে যে কেউ বলবে যে না, এই মানুষটা আর্থিকভাবে খুবই মজবুত এবং নির্ভরযোগ্য। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, জীবনের এই পর্যায়ে এসে আপনি আসলে কোনটা গড়ার পেছনে সময় আর শক্তি দিচ্ছেন? একটা ডিগ্রির কাগজ নাকি একটা মজবুত আর্থিক বিবরণ? উত্তরটা কিন্তু আপনার ভবিষ্যতের পথটাই ঠিক করে দেবে।